পৃষ্ঠা ৯৭ কন্টিনিউড। প্রশ্ন ৩। ১৮৮৫ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলীর মূল্যায়ন করো, অথবা জাতীয় কংগ্রেসের আদিপর্বের বা প্রথম যুগে ১৮৮৫ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দ জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের কার্যকলাপ আলোচনা করো। ভূমিকা: জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা লাভের পরবর্তী ২০ বছর ১৮৮৫ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দ কংগ্রেসের আদি পর্ব নামে পরিচিত। আদি বা প্রথম পর্বের নেতাদের নরমপন্থী মডারেট নামে অভিহিত করা হতো। MODERATE মডারেট। আদি পর্ব থেকেই ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতবাসীর চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ভারতে জাতীয় কংগ্রেসের কার্যাবলী ১৮৮৫ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দ। ১. আবেদন নিবেদন নীতি। জাতীয় কংগ্রেসের আদিপর্বে নরমপন্থী নেতাদের মধ্যে প্রায় সকলেই ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। উচ্চশিক্ষিত এই নেতারা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে কোনো রকম ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন গড়ে তুলতে ইচ্ছুক ছিলেন না। তাঁরা চেয়েছিলেন ব্রিটিশের কাছে আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতবাসীর দাবিগুলি পূরণ করতে। ধর্ম ও সমাজ সংস্কারের মতোই রাজনীতির ক্ষেত্রেও নরমপন্থীরা ছিলেন অতি সতর্ক সংস্কারপন্থী। তাঁরা সাধারণ ভারতবাসীর তুলনায় উচ্চশ্রেণীর সুবিধাগুলি মেটাতে বেশি উৎসাহিত ছিলেন। এখানে একটি ছবি দেওয়া আছে, নিচে লেখা আছে কংগ্রেসের প্রথম অধিবেশন। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885। ২. লক্ষ্য ও উদ্দেশ্য। বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ হলে অনুষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ১৮৮৫ খ্রিস্টাব্দ ২৮ থেকে ৩০ ডিসেম্বর। এই অধিবেশনে সভাপতির ভাষণে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ৪টি উদ্দেশ্য ঘোষণা করেন। ১. যোগাযোগ ও সৌহার্দ্য স্থাপন। ভারতের বিভিন্ন জায়গায় দেশপ্রেমী কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সৌহার্দ্য স্থাপন করা। ২. জাতীয় ঐক্য গঠন। জাতি, ধর্ম, বর্ণ ও প্রাদেশিক সংকীর্ণতার অবসান ঘটিয়ে ভারতবাসীর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা। ৩. জাতীয় সমস্যার সমাধান। ভারতের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমসাময়িক প্রধান জাতীয় সমস্যাগুলি সমাধানের উপায় নির্ধারণ করা। ৪. রাজনৈতিক অগ্রগতি। ভারতের রাজনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী বছরের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা। ৩. কর্মসূচি ও দাবিসমূহ। জাতীয় কংগ্রেসের আদি বা প্রথম পর্বের কর্মসূচিগুলি বা দাবিগুলিকে ৪ ভাগে ভাগ করা যায়, যথা সাংবিধানিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক। ১. সাংবিধানিক সংস্কারের দাবিসমূহ। আদি পর্বের কংগ্রেসের নেতারা সরাসরি স্বাধীনতার দাবি না জানিয়ে ব্রিটিশ সরকারের কাছে বেশ কিছু সাংবিধানিক সংস্কারের প্রস্তাব রাখেন। তাঁরা ভারতীয় শাসন ব্যবস্থায় ভারতীয়দের হাতে আরও বেশি ক্ষমতাদান, ব্যবস্থাপক সভা বা আইন পরিষদগুলির ক্ষমতা বৃদ্ধি ও সেগুলিতে আরও বেশি সংখ্যক নির্বাচিত ভারতীয় সদস্য গ্রহণের দাবি জানান। এক্ষেত্রে তাদের দাবিগুলি ছিল: এ. ভারত সচিবের মন্ত্রণা পরিষদে ৩ জন ভারতীয়ের অন্তর্ভুক্তি। বি. ইন্ডিয়া কাউন্সিল নামক ভারত সচিবের উপদেষ্টা বা মন্ত্রণা পরিষদের বিলোপ সাধন। সি. সমানুপাতিক হারে নির্বাচিত সদস্যের মাধ্যমে নিখিল ভারতীয় ও প্রাদেশিক ব্যবস্থাপক সভাগুলির সংস্কার এবং সদস্য সংখ্যা বাড়ানো। ডি. ব্রিটিশ কমন্স সভায় ভারতের প্রতিটি প্রদেশ থেকে কমপক্ষে ২ জন করে প্রতিনিধি পাঠানোর সুযোগ দান। ই. নির্দিষ্ট সংখ্যক ভারতীয় সদস্যদের নিয়ে এক রাজকীয় কমিশন গঠনের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থার অনুসন্ধান। এফ. নিখিল ভারতীয় শাসন পরিষদে কমপক্ষে ২ জন এবং বোম্বাই ও মাদ্রাজের শাসন পরিষদে ১ জন করে ভারতীয় সদস্য গ্রহণ। জি. উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, অযোধ্যা ও পাঞ্জাবে লেজিসলেটিভ কাউন্সিল গঠন। ২. প্রশাসনিক সংস্কারের দাবিসমূহ। কংগ্রেসের আদিপর্বের নরমপন্থী নেতারা ভারতের অর্থনৈতিক উন্নতির জন্য ব্রিটিশ সরকারের কাছে বেশ কিছু প্রশাসনিক দাবি রাখে। এ. একই সঙ্গে ভারত ও ইংল্যান্ডে
সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ। বি সিভিল সার্ভিসে ভারতীয় পরীক্ষার্থীদের জন্য বয়স সীমা 19 থেকে বাড়িয়ে 22 করা ও স্ট্যাটিউটারি সিভিল সার্ভিসের অবসান ঘটানো। সি শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা। ডি জুরির সাহায্যে বিচার প্রবর্তন। ই ভারতীয়দের অস্ত্র বহনের। পৃষ্ঠা 98। অধিকার দান। এফ ভারতীয়দের সামরিক শিক্ষাদান ও উচ্চ সামরিক পদে নিয়োগ ইত্যাদি। জি পুলিশ বিভাগের সংস্কার। 3 অর্থনৈতিক সংস্কারের দাবিসমূহ। ব্রিটিশ নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ পূরণের লক্ষ্যে এদেশের কৃষি শিল্প বাণিজ্যকে ধ্বংস করতে শুরু করেছিল, যা রক্ষার জন্য কংগ্রেস কিছু অর্থনৈতিক সংস্কারের দাবি পেশ করে। এ ভারত থেকে হোমচার্জ বাবদ বিভিন্ন খাতে ইংল্যান্ডে পাঠানো অর্থের পরিমাণ বন্ধ করা। বি আয়কর লবণ করের হার কমানো। আবগারি শুল্কের বিলোপ এবং সামরিক ও বেসামরিক ক্ষেত্রে ব্যয় সংকোচ করা। সি অবাধ বাণিজ্য নীতি রদ করে ভারতীয় ক্ষুদ্রশিল্প সংরক্ষণের জন্য বিশেষত আমদানি হওয়া বিলেতি কাপড়ের উপর শুল্ক বাড়ানো। ডি আদিবাসী উপজাতি গোষ্ঠীগুলির জন্য জটিল বন সংরক্ষণ আইনকে সরলীকরণ করা এবং বাধ্যতামূলক শ্রমের বিলোপ ঘটানো। ই ভারতের কৃষকদের উপর নির্ধারিত ভূমি রাজস্বের পরিমাণ হ্রাস করা, জমির মালিকানা সত্ত্ব আইনের পরিবর্তন ঘটানো এবং কৃষি ও গ্রামীণ ব্যাংক স্থাপন করা। এফ ব্রিটিশ শাসিত ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো এবং রায়তওয়ারি অঞ্চলে রাজস্ব আদায়ের কঠোরতার অবসান ঘটানো। জি ভারত থেকে কুলি চালান বন্ধ করা এবং বিদেশে ভারতীয় কুলিদের উপর অত্যাচারের অবসান ঘটানো। এইচ টাকার সঙ্গে পাউন্ডের মূল্য বা বিনিময় হার সঠিকভাবে ধার্য করা। 4 গণতান্ত্রিক সংস্কারের দাবিসমূহ। ব্রিটিশ প্রবর্তিত জুরি আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 খ্রিস্টাব্দ, অস্ত্র আইন 1878 খ্রিস্টাব্দ, মিউনিসিপ্যাল আইন 1899 খ্রিস্টাব্দ, বিশ্ববিদ্যালয় আইন 1904 খ্রিস্টাব্দ প্রভৃতি অগণতান্ত্রিক ও দমনমূলক আইনগুলির প্রত্যাহারে বা সংশোধন করার দাবি জানায় প্রথম যুগের কংগ্রেস। এছাড়াও ভারতবাসীর বাকস্বাধীনতা ও দেশীয় সংবাদপত্রের স্বাধীনতার মতো নাগরিক অধিকারগুলি ফিরে পাওয়ার জন্য কংগ্রেস দাবি জানায় ও আন্দোলন শুরু করে। 4 ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর প্রথম দিকের কংগ্রেসী অধিবেশনগুলিতে যেসব প্রস্তাব ও সংস্কারের দাবি তোলা হয় সেগুলি কার্যকর করার কোনো ইচ্ছা বা চেষ্টা সরকারের ছিল না, কারণ ব্রিটিশ সরকার জাতীয় কংগ্রেসকে এক সরকার বিরোধী সংস্থা হিসেবেই দেখত। আসলে ভারতে ব্রিটিশ সরকারের কংগ্রেস বিরোধী মনোভাবের কারণে ব্রিটেনের তৎকালীন ক্ষমতাসীন উদারনৈতিক দলের মনোভাব প্রতিফলিত হয়েছিল। দু একটি ক্ষেত্র ছাড়া কংগ্রেসের তেমনভাবে কোনো দাবিই পূরণ হয়নি। চার্লস অচিসনের নেতৃত্বে প্রতিষ্ঠিত পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য সর্বোচ্চ বয়স সীমা বাড়াবার সুপারিশ করলেও লন্ডন ও ভারতে একসঙ্গে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারে নীরব থাকে। তবে ডাফরিনের সরকার ভারতীয় প্রশাসন সম্পর্কে একটি পার্লামেন্টারি কমিশন দিয়ে তদন্তে আশ্বাস দেন এবং আইনসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কিছুটা বাড়ান। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য চার্লস ব্র্যাডলফ কংগ্রেসের বোম্বাই অধিবেশনে 1889 খ্রিস্টাব্দে যোগ দেন। তিনি ভারতীয় জাতীয় শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে আইন পরিষদে সংস্কার চালু করার জন্য পার্লামেন্টে একটি বিল উপস্থাপিত করেন, যার ফলে 1892 খ্রিস্টাব্দে কাউন্সিল আইন পাস হয়। 5 সীমাবদ্ধতা। 1 প্রথমত নরমপন্থী বা মডারেটদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় কংগ্রেসের সংস্কার কর্মসূচি ভিত্তিক আন্দোলন মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। 2 দ্বিতীয়ত এই সময়কার কংগ্রেসী আন্দোলনের মূল কয়েকটি বৈশিষ্ট্য ছিল ধৈর্য, সমঝোতা ও মিলন, পেশেন্স, কনসিলিয়েশন অ্যান্ড ইউনিয়ন। এগুলির দ্বারা আর যাই হোক কখনোই দাবি আদায় বা কর্মসূচি রূপায়ণ করা সম্ভব নয়। 3
তৃতীয়ত, জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নরমপন্থী নেতাগণ আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতবাসীর অভাব অভিযোগগুলি ব্রিটিশের সামনে তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু সাম্রাজ্যবাদী ব্রিটিশ যে কখনোই আবেদন নিবেদন নীতিকে আমল দেবে না ওই সত্যকে বুঝতে চাননি সে সময়কার কংগ্রেসি নেতৃবৃন্দ। চতুর্থত, ভারতবাসীর আর্থসামাজিক দুরবস্থার মূল কারণ ছিল ব্রিটিশ শাসন ও শোষণ। এই সত্য নরমপন্থী নেতারা জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ হন। পঞ্চমত, জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতারা সমাজের সাধারণ শ্রেণী বা স্ত্রীলোকের ভোটাধিকারের দাবি জানাননি। ষষ্ঠত, নরমপন্থী নেতৃবর্গ পূর্ণ স্বাধীনতা লাভ অপেক্ষা ব্রিটিশের অধীনে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জনের ওপর বেশি জোর দেন। তাই দেখা যায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে 1899 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় অধিবেশনে স্বরাজ অর্জনের দাবি নিয়ে প্রস্তাব নেওয়া হয়নি। সপ্তমত, জাতীয় কংগ্রেসের তরফ থেকে 1899 খ্রিস্টাব্দ পর্যন্ত কৃষক ও সাধারণ শ্রমজীবী মানুষের উন্নতির জন্য কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচি নেওয়া হয়নি। মূল্যায়ন: প্রথম যুগের কংগ্রেস নেতাদের আবেদন নিবেদনমূলক কাজগুলি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। তাদের কার্যনীতি বা পদ্ধতি এ পলিসি অফ 3 Ps বন্ধনী শুরু, প্রে, প্লিজ, প্রোটেস্ট বন্ধনী শেষ হলেও প্রাথমিকভাবে তারা একদিকে ব্রিটিশের স্বরূপ উন্মোচন এবং অপরদিকে দেশবাসীর মনে রাজনৈতিক সচেতনতা বাড়াতে সফল হয়েছিলেন। পৃষ্ঠা 99, প্রশ্ন 4। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময়কাল থেকে পরবর্তী 20 বছর অর্থাৎ 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কাল পর্বে নরমপন্থী বা মডারেট নেতাদের কার্যাবলীর মূল্যায়ন করো, অথবা জাতীয় কংগ্রেসের নরমপন্থী বা মডারেট নেতাদের কার্যাবলীর সাফল্য ব্যর্থতাগুলি আলোচনা করো। ভূমিকা: ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রথম 20 বছর দল পরিচালনা করেন নরমপন্থী বা মডারেট নেতাগণ। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আবেদন নিবেদন নীতির সাহায্যে তারা দেশবাসীর হয়ে ব্রিটিশের কাছে দাবি দাওয়া পূরণ বা সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করেন। নরমপন্থী কংগ্রেসি নেতাদের কার্যাবলীর মূল্যায়ন। সাফল্য: 1. জাতীয় জাগরণ। জাতীয় কংগ্রেসের প্রথম যুগে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ নরমপন্থী নেতারা সমগ্র জাতির মধ্যে এক ঐক্যবোধ ও চেতনা গড়ে তোলার কাজটিতে সফল হয়েছিলেন। তারা ভারতবাসীকে বোঝাতে পেরেছিলেন ভারতবর্ষ তাদের স্বদেশ ভূমি, যেখানে বিদেশি ব্রিটিশ শাসক ভারতীয়দের প্রধান শত্রু। তবে ভারতবাসীর মনে জাতীয়তাবোধ জাগিয়ে তোলার মতো কঠিন কাজ করতে গিয়ে তারা কখনোই নিজের দেশের ধর্ম, সংস্কৃতি বা সুপ্রাচীন ভারতীয় ঐতিহ্যকে ব্যবহার করেননি। আসলে তাদের কর্মধারা আবেদন নিবেদনমূলক হলেও তাদের মধ্যে খাঁটি দেশপ্রেমের কোনো ঘাটতি ছিল না। নরমপন্থীরাই দেশবাসীর মনে প্রথম জাতীয়তাবাদের বীজ রোপণ করে। 2. ধর্মনিরপেক্ষতা। চারিদিকে অশিক্ষা, অজ্ঞানতা ও কুসংস্কারের মাঝেও নরমপন্থী নেতারা এক সম্পূর্ণ নতুন আধুনিক জাতীয়তাবাদের জন্ম দেন। এই জাতীয়তাবাদের ভিত্তি ছিল ধর্মনিরপেক্ষতা। বেশিরভাগ নরমপন্থী নেতা হিন্দু হলেও কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই মুসলমানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই দেখা যায় মাদ্রাজে আয়োজিত জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনে 1887 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেন বদরুদ্দিন তৈয়াবজি। সভাপতি হিসেবে তিনি মুসলিম সম্প্রদায়ের কাছে কংগ্রেসে যোগ দেবার জন্য আবেদন রাখেন। বলা যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের হাত ধরেই ভারতবর্ষ এক ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী ভাবধারার সূচনা ঘটে। এই ভাবধারায় বহু জাতীয়তাবাদী মুসলমান হিন্দুদের সাথে মিলেমিশে নিজেদের সহযোগিতা, শ্রম ও অর্থদানের মাধ্যমে জাতীয় কংগ্রেসকে পরিপুষ্ট করেন। 3. রাজনৈতিক আদর্শে দীক্ষা। জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতারা প্রথম সর্বভারতীয় স্তরে ভারতবাসীকে স্বদেশভূমির স্বার্থে রাজনৈতিক আদর্শে দীক্ষিত করেছিলেন বলা চলে।
নরমপন্থী নেতারাই ভারতবাসীকে প্রথম গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতার আদর্শে দীক্ষিত করেন। তাদের একান্ত উদ্যোগেই ভারতবাসী আধুনিক রাজনৈতিক তত্ত্ব, আদর্শ ও কলা কৌশলের সঙ্গে পরিচিত হন। বাৎসরিক অধিবেশনগুলিতে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ভাষাভাষী ও বহুজাতি অধ্যুষিত বিভিন্ন শ্রেণীর উপযোগী ও বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করে নরমপন্থী নেতারা তাঁদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে তোলেন। গান্ধীজির নেতৃত্বে এই রাজনীতি সচেতন ভারতীয়রাই পরে দলে দলে জাতীয় আন্দোলনে যোগ দেন। 4. ব্রিটিশ শাসনের স্বরূপ উন্মোচন। নরমপন্থী নেতারা জনসমক্ষে ভারতের সাম্রাজ্যবাদী ব্রিটিশ অপশাসনের ও শোষণের নগ্ন রূপটি দেশবাসীর কাছে তুলে ধরেন। ভারতের ব্রিটিশ সরকারের প্রকৃত স্বরূপ উন্মোচন করে নরমপন্থী নেতারা দেশবাসীকে বোঝাতে সফল হন যে তাদের সকল দুঃখ, দুর্দশা এবং দারিদ্র্যের জন্য একমাত্র দায়ী ব্রিটিশ সরকার। দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ তথ্য ও পরিসংখ্যানের সাহায্যে ধারাবাহিকভাবে সরকারের রাজস্ব নীতি, শুল্ক নীতি, মুদ্রানীতি সহ আয় ব্যয় বা ত্রুটিপূর্ণ বাজেটের সমালোচনার মধ্য দিয়ে ব্রিটিশ সরকারের আসল রূপটি স্বদেশে ও বিদেশে তুলে ধরেন। 5. ভারতীয় শিল্পায়ন। নরমপন্থী নেতারা দেশীয় শিল্পায়নের ওপর ভিত্তি করে একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চেয়েছিলেন। তাই তাঁরা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার জন্য শিল্প প্রতিষ্ঠার ওপর জোর দেন। নরমপন্থী নেতারা অবাধ বাণিজ্য নীতি রদ করে দেশীয় শিল্প সংরক্ষণের কথা বলেন। এই লক্ষ্যে তারা ভারতে আমদানি হওয়া বিলাতি কাপড়ের ওপর শুল্কের হার বাড়ানোর দাবি তোলেন। 6. শ্রমিক কৃষক স্বার্থ রক্ষা। প্রতিষ্ঠার পর থেকে জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলিতে, বিশেষত রায়তওয়াড়ি এলাকায় নরমপন্থী নেতারা শ্রমিক কৃষকদের সমস্যাগুলির সমাধানের জন্য বারবার ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানান। কৃষকদের খাজনার পরিমাণ হ্রাস, রায়ত চাষির হাতে জমির স্বত্বদান, রাজস্ব আদায়ের কঠোরতা হ্রাস প্রভৃতি দাবিতে তারা সরব হন। অপরদিকে তারা শ্রমিকদের স্বার্থে চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও তাদের জন্য উপযুক্ত কাজের পরিবেশ তৈরির দাবি তোলেন। শুধু তাই নয়, তারা ভারতের বাইরে ফিজি, মরিশাস ও দক্ষিণ আফ্রিকায় পৃষ্ঠা 100 কর্মরত শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য ভারতের ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানান। 7. ব্যক্তি স্বাধীনতা রক্ষা। জাতীয় কংগ্রেসের প্রথম দিকে নরমপন্থী নেতারা ভারতবাসীর রাজনৈতিক অধিকারগুলি সুরক্ষার পাশাপাশি তাদের ব্যক্তি স্বাধীনতা রক্ষার ব্যাপারে সজাগ ছিলেন। সাধারণ দেশবাসীর উপর পুলিশ, সরকারি কর্মচারী ও বিদেশি বণিকদের অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানান। এমনকি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংবাদপত্রের উপর সরকারি আক্রমণের বিরুদ্ধেও তারা সরব হন। 1899 খ্রিস্টাব্দের অধিবেশনে কংগ্রেস ঘোষণা করে ভারতীয় সাম্রাজ্যের জনগণের কল্যাণ সাধন ও স্বার্থরক্ষা করাই ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল লক্ষ্য। জানার আকাশ। 1901 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর কংগ্রেসের বাৎসরিক অধিবেশনগুলির পাশাপাশি স্বদেশি শিল্পদ্রব্য প্রদর্শনের আয়োজন করা হতো। ইতিপূর্বে কংগ্রেস অধিবেশনে জাপানি আদর্শে শিল্প স্থাপনের প্রস্তাব গৃহীত হয়েছিল। মদনমোহন মালব্য দেশবাসীর কাছে কেবলমাত্র দেশীয় শিল্পদ্রব্য ব্যবহারের আহ্বান জানান। তার অনেক আগেই লালা মুরলীধর দেশবাসীকে বিদেশি বিলাস দ্রব্য বর্জন করার আহ্বান জানান। এই অংশটি পৃষ্ঠা 99 থেকে পড়া হলো। পৃষ্ঠা 100 ফিরে এলাম। ব্যর্থতা। সাংগঠনিক দুর্বলতা। 1. সাংগঠনিক দুর্বলতা।
নরমপন্থী নেতারা ভারতীয় জাতীয় কংগ্রেসকে সেই অর্থে এক সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হন। এই পর্বে কংগ্রেসের গঠনতন্ত্র ছিল শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় কেন্দ্রিক। কংগ্রেসের লক্ষ্য ছিল ভারতবাসীর হয়ে ব্রিটিশ সরকারের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা আদায় করা। কংগ্রেস দলের কর্মপন্থা ছিল ব্রিটিশ সরকারের প্রতি আবেদন নিবেদনমূলক নীতির ওপর নির্ভরশীল। সব মিলিয়ে প্রথম পর্বের কংগ্রেস দল কোনো মতেই এক আধুনিক রাজনৈতিক দল ছিল না। সে সময় এ দলে কোনো স্থায়ী অফিস, কর্মী পরিষদ, দলের নিয়মনীতি নির্ধারণের জন্য সংবিধান বা দল পরিচালনার জন্য কোনো তহবিল ছিল না। ধনী ব্যবসায়ী, শিল্পপতি বা জমিদাররা দল পরিচালনার জন্য কোনো অর্থ সাহায্য করেননি। কংগ্রেসের জাতীয় শীর্ষ নেতাগণ তাই নিজেদের সামান্য আয় দিয়েই দল পরিচালনা করতেন। 2. মধ্যবিত্তদের সংগঠন। আদি পর্বে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ছিল প্রকৃত অর্থেই একটি মধ্যবিত্ত উচ্চশিক্ষিতদের রাজনৈতিক সংগঠন। ফুটনোট: ইংরেজি মাধ্যমে শিক্ষা গ্রহণ এবং পেশাগত উৎকর্ষতার দরুন নরমপন্থী নেতারা নিজেদেরকে ভারতবাসীর স্বনিযুক্ত নেতা বলে মনে করতেন। এ প্রসঙ্গে গোপালকৃষ্ণ গোখলে এক রাজনৈতিক বক্তৃতা দানকালে 1905 খ্রিস্টাব্দে বলেন, কোট, শিক্ষিত মধ্যবিত্তগণ হলেন জনগণের স্বাভাবিক প্রতিনিধি... শিক্ষার আলোকপ্রাপ্ত শ্রেণী যারা দায়িত্ব পালন করতে সক্ষম তাঁরাই কেবল রাজনৈতিক অধিকার ভোগের দাবিদার, সকলে নন। আনকোট। অনিল শীল, দ্য এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। মূল পাঠে ফিরে এলাম। কংগ্রেস দলের প্রথম সারির নেতাদের মধ্যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও বদরুদ্দিন তৈয়াবজি ছিলেন আইনজীবী। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে ও বাল গঙ্গাধর তিলক ছিলেন অধ্যাপক। দাদাভাই নওরোজি ও ফিরোজ শাহ মেহতা ছিলেন ব্যবসায়ী। তবে কংগ্রেসি নেতাদের মধ্যে বেশিরভাগই ছিলেন আইনজীবী। এইসব নরমপন্থী নেতারা নিজেদের পেশা সামলানোর পাশাপাশি অবসর সময়ে রাজনীতিতে সময় দিতেন। সারা বছর ধরে সর্বক্ষণের কর্মী হিসেবে কংগ্রেসের জন্য কাজ করে যাওয়ার মানসিকতা 2-1 ছাড়া প্রথম দিকে সকলের ছিল না। এদের অনেকের কাছেই তখন কংগ্রেসি রাজনীতি ছিল, কোট, আংশিক সময়ের কাজ, আনকোট, এর মতন। 3. জনবিচ্ছিন্নতা। দেশের সবথেকে বড় অংশের মানুষ যারা, সেই শ্রমিক, কৃষক প্রভৃতি শ্রমজীবীদের সঙ্গে নরমপন্থী নেতাদের নিবিড় যোগাযোগ ছিল না। জমিদারদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেই ভয় তারা প্রথম দিকে কৃষকদের স্বার্থে তেমন কোনো কর্মসূচি নেননি। তাছাড়া কংগ্রেসের প্রথম সারির নেতাদের মধ্যে বদরুদ্দিন তৈয়াবজি, রহমতুল্লাহ সায়ানি প্রমুখের মতো কয়েকজন মুসলমান নেতা থাকলেও অধিকাংশ ছিলেন উচ্চবর্ণের শিক্ষিত হিন্দু নেতা। তাই প্রথম দিকে বৃহত্তর মুসলিম সমাজ কংগ্রেস থেকে অনেকটা দূরে সরে থাকে। প্রাচীন জমিদার ও রাজ পরিবারগুলির মধ্যে কেউ কেউ ব্রিটিশ সরকারের বন্ধু হওয়ায় কংগ্রেস তাদের সঙ্গে সদ্ভাব রাখেনি। 4. আবেদন নিবেদন নীতি। প্রথম পর্বের নরমপন্থী বা মডারেটদের কর্মপন্থা ছিল আবেদন নিবেদন নীতির উপর নির্ভরশীল। নরমপন্থী নেতারা বুঝতে পারেননি যে ভিক্ষাপাত্র হাতে ভিক্ষা করলে স্বাধীনতা মেলে না। তাই নরমপন্থী নেতাদেরকে চরমপন্থী নেতারা দুর্বল, ভীরু ও কাপুরুষ বলে সমালোচনা করেছেন। নরমপন্থীদের রাজনীতিকে তারা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলেও কটাক্ষ করেছেন। তাই নরমপন্থী নেতাদের ব্যর্থতা নিয়ে লালা লাজপত রায়, কোট, ইয়াং ইন্ডিয়া, আনকোট, পত্রিকায় লিখেছেন, নরমপন্থীরা চেয়েছিলেন, রুটি পেয়েছিলেন পাথরের টুকরো। প্রকৃত অর্থেই নরমপন্থীদের আবেদন নিবেদন নীতির প্রতি সহানুভূতি না দেখিয়ে ব্রিটিশ তাদেরকে শুধুমাত্র ঘৃণা ও বিদ্রূপ উপহার দেন। পৃষ্ঠা 101। 5. গোষ্ঠীদ্বন্দ্ব। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কাল থেকেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার ছিল। কংগ্রেসের নরমপন্থী নেতাদের মধ্যে আলাদা আলাদা গোষ্ঠী গড়ে উঠেছিল। মহারাষ্ট্রের পুনাতে বাল গঙ্গাধর তিলক এবং গোপালকৃষ্ণ গোখলেকে কেন্দ্র করে 2টি আলাদা গোষ্ঠী গড়ে ওঠে। বোম্বাইয়ে ফিরোজ শাহ মেহতা ও দিন শাহ এদুলজি ওয়াচা কংগ্রেসের সকল ক্ষমতা নিজেদের হাতে রাখার চেষ্টা করেন।
এ ব্যাপারে তারা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দ চার্লুর সাহায্য নেন। বাংলায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভূপেন বসু গোষ্ঠীর বিরুদ্ধে, বিপিনচন্দ্র পালের গোষ্ঠীদ্বন্দ্ব এবং পাঞ্জাবে লালা হরকিষেণ লালের বিরুদ্ধে লালা লাজপত রায়ের গোষ্ঠীদ্বন্দ্ব ভারতীয় জাতীয় কংগ্রেসকে দুর্বল করে ফেলে। 6. নেতৃত্বের দুর্বলতা। নরমপন্থী নেতাদের চিন্তাভাবনা ও কাজের মধ্যে তেমন মিল ছিল না। মুখে তারা ভারতবাসীর গণতান্ত্রিক অধিকারগুলি রক্ষা ও বাড়ানোর দাবি জানালেও সাধারণ ভারতবাসী বা মেয়েদের ভোটাধিকারের দাবি তোলেননি। নরমপন্থী নেতারা উপনিবেশিক ব্রিটিশ সরকারের শোষণের বিরুদ্ধে মুখ খুললেও সরকারের সাথে জড়িয়ে থাকা দেশীয় ব্যবসায়ী ও ভূস্বামীদের বিরুদ্ধে একটি কথাও বলেননি। শ্রমিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেও তারা ভারতীয় শিল্পপতিদের অধীনে কর্মরত শ্রমিকদের স্বার্থ রক্ষার ব্যাপারে চুপ থেকেছেন। সর্বোপরি ব্রিটিশের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা অর্জনের বদলে তাঁরা ঔপনিবেশিক স্বায়ত্তশাসন লাভের দাবি জানিয়েই সন্তুষ্ট থেকেছেন। 7. দাবি দাওয়া আদায় ব্যর্থতা। নরমপন্থী নেতাদের প্রচেষ্টাতেই 1892 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল আইন পাস হলেও তা ভারতবাসীর কাছে ছিল ছলনা মাত্র। কেননা এই আইন বলে নির্বাচনের নীতি স্বীকৃতি পায়নি, সদস্যগণ অর্থ বিষয়ক ক্ষেত্রে কোনো অধিকার পাননি, এমনকি ইন্ডিয়ান কাউন্সিলও তুলে দেওয়া হয়নি। পাশাপাশি ICS সহ সরকারি চাকরির ক্ষেত্রে ভারতীয়দের দাবি দাওয়াগুলিও পূরণ হয়নি। শিল্পক্ষেত্রে আমদানি শুল্ক বা বস্ত্র শুল্কের হারও নরমপন্থীদের দাবি মতো সরকার কমায়নি।